হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আমাদের পড়ার বিষয় হলো জীবনের প্রবাহমানতা, ক্লাস 10 মাধ্যমিক বোর্ড। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোষ বিভাজনের পর্যায়। কোষ বিভাজনের পর্যায় এখানে একটা কোষ চক্র বলে বিষয় আছে। কোষ চক্র, কোষ চক্রের কি কি দশা আছে? কোষ চক্র হচ্ছে কোষ বিভাজন পর্যায়ে কি মিওসিস কি মাইটোসিস, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখব কোষ বিভাজনের ঠিক আগের স্টেজ হচ্ছে কোষ চক্র, সেল সাইকেল। এই দশায় একটা চক্র যদি কল্পনা করা যায় তাহলে দেখা যাবে সাইটোপ্লাজম ডিভিশন, তারপর হচ্ছে G0 দশা, G1 দশা, S দশা এবং G2 দশা। এরপর হচ্ছে এম ফেজ। এম ফেজের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তারপরে সাইটোপ্লাজম ডিভিশন। এই যে স্টেজগুলো প্রত্যেকটি ক্ষেত্রে, তারপরে মিওসিস ও মাইটোসিসের প্রত্যেকটি পর্যায় আমরা পর্যবেক্ষণ করতে পারব। প্রথমত আমরা দেখি কোষ বিভাজন পর্যায়ে কোষ চক্রটা একটা এমন একটা অবস্থা যেখানে অনুমান করা যায় একটা সেল ডিভিশন হবে কি হবে না, কি কি দশার উপর সেল ডিভিশন হবে। তো কোষ বিভাজনের পর্যায়ে আমাদের ক্লাস 10-এ যেটা রয়েছে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস দশা, অর্থাৎ সেল ডিভিশনের পরবর্তী দশা, অর্থাৎ কোষ চক্র শুরুর ঠিক আগের দশা সাইটোকাইনেসিস। যে দশায় কোনো কোষ বিভাজনের আগে বা পরে সাইটোপ্লাজম টোটালি ডিভাইড হয়ে কোষটা, উদ্ভিদ কোষ কি প্রাণী কোষ, তারা আস্তে আস্তে সেল প্লেট গঠনের মাধ্যমে বা ইনভ্যাজিনেশন অফ সেল মেমব্রেন, তার যে স্ট্রাকচার তৈরি হয়, সাইটোপ্লাজম ডিভিশন তৈরি হয়, তার ফলে একটা কোষ আর একটা কোষ থেকে ডিফাইন হয়ে যেতে পারে, ডিফারেন্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা দেখব কি মাইটোসিস কি মিওসিস, G0 দশা দেখা যায়। G0 দশা এমন একটা অবস্থা যে একটা কোষ ডিভিশন হওয়ার পরে পরবর্তী ডিভিশনে যাওয়ার আগে রেস্টিং দশা, রেস্টিং দশা, অর্থাৎ একটা কোষ ডিভিশন হওয়ার পরে পরবর্তী ডিভিশনে যাওয়ার আগে পর্যন্ত G0 দশা দেখা যায়। যেমন স্নায়ু কোষের ক্ষেত্রে G0 দশা দেখা যায়। আবার G1 দশা, এই দশাটায় কিছু কিছু এনজাইম তৈরি হতে শুরু করে। একটা সেল পরবর্তী ডিভিশন হবে, তার জন্য প্রিপারেশন স্টেজ। এই প্রিপারেশন স্টেজ প্রথম স্টেজ হচ্ছে G1 দশা। এই G1 দশা গ্যাপ দশা, এই দশায় কিছু কিছু এনজাইম তৈরি হয়। আবার পরবর্তীতে এস দশা, যেটা G1 দশার শেষে, এস দশা শুরু, যেখানে ডিএনএ এবং আরএনএ তৈরি হয়, ডিএনএ আরএনএ তৈরি হয়, হিস্টোন নন হিস্টোন প্রোটিন তৈরি হতে থাকে, যেটা সেল ডিভিশনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তারপর হচ্ছে G2 দশা। এই G2 দশায় দেখবো এস দশার কাজ শেষ, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ দ্বিত্বকরণ কমপ্লিট হচ্ছে। তারপরে G2 দশা শুরু হচ্ছে। এই দশায় কিছু কিছু বিশেষ ধরনের এনজাইম, প্রোটিন, এগুলো কমপ্লিটলি তৈরি হয়ে যায় এবং এদের বিন্যস্ততা তৈরি হয়ে যায়। তারপরে শুরু হয় সেল ডিভিশনের এম ফেজের মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ দশার ক্ষেত্রে আমরা দেখব সেল ডিভিশনের প্রথম দশা হচ্ছে প্রোফেজ দশা। এই ডিভিশন একটা সেল ডিভাইড হতে শুরু করে। এই ডিভাইডের সময় তার নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওমেমব্রেন, এগুলো আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায় এবং ঠিক সেন্টার অফ দি সেল, ঠিক মেটাফেজ দশার স্টেজে সেন্টার অফ দি সেল ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কনডেন্স হয়, ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি হয়, ক্রোমাটিন নেটওয়ার্ক থেকে ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি হয়। এই স্ট্রাকচারটা ধীরে ধীরে একটা জায়গায় ঠিক কনডেন্স হয়ে যায়, বিন্যস্ত ঘনীভূত হয়, ঘনীভূত হয় একটা স্ট্রাকচার তৈরি হয়, ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি হয়। এই ক্রোমোজোম স্ট্রাকচারটা অত্যন্ত মোটা হয়, স্পষ্ট হয় এবং গণনা করা যায় এরকম একটা অবস্থায় মেটাফেজ দশা। সেল ডিভিশনের দ্বিতীয় দশা হচ্ছে মেটাফেজ দশা। প্রথম দশা হচ্ছে প্রোফেজ, পরের দশা হচ্ছে মেটাফেজ, পরের দশা হচ্ছে অ্যানাফেজ। যখন অ্যানাফেজ দশা আসবে তখন ক্রোমোজোমের ভেতর যে ক্রোম্যাটিড স্ট্রাকচারগুলো তৈরি হলো, তার মধ্যে যে সেন্ট্রোমিয়ার অংশ আছে তার মধ্যে এক ধরনের বল কাজ করে, যেটা রিপালশন বল, বিচ্ছিন্ন হওয়ার বল। সেখানে ইন্টারজোনাল তন্তু তৈরি হয় আর তৈরি হয় প্রত্যেকটি ক্রোম্যাটিড অংশে
এই যে সেন্ট্রোমিয়ারে যে অ্যাস্ট্রাল রশ্মি রয়েছে সেগুলো সংযুক্ত হয় এবং দুটো দিকে টানতে শুরু করে এবং ক্রোমোজোমগুলো ধীরে ধীরে একটা সেলের ভিতরে তারা দুটো মেরুর দিকে যেতে শুরু করে, যাকে বলে টার্মিনালাইজেশন পদ্ধতি। এই পদ্ধতি অ্যানাফেজ দশার একটা বিশেষ বৈশিষ্ট্য। টেলোফেজ দশায় দেখা যাবে আস্তে আস্তে টার্মিনালাইজেশন কমপ্লিট হওয়ার পরে মেরু অঞ্চলে যখন ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে তখন ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, খুলে গিয়ে সেখানে ক্রোমোজোমগুলো নেটওয়ার্ক তৈরি করে, নেটওয়ার্কগুলো হওয়ার পরে সেখান থেকে আস্তে আস্তে সাইটোপ্লাজম দশা শুরু হয়, সাইটোপ্লাজম ডিভিশন দশা শুরু হয়। এবং টেলোফেজ দশার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজম যখন শুরু হবে তখন কিন্তু ক্রোমাটিন নেটওয়ার্কগুলো খুলে যাবে এবং আস্তে আস্তে বিন্যস্ত হবে। তারপরে সেখান থেকে আমরা দেখতে পাবো নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওজালক যেগুলো অবরুদ্ধ হয়ে গেছিল সেগুলো আবার ফিরে আসবে। টেলোফেজ দশার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি আবার প্রথম থেকে বলছি, কোষ ডিভিশনের বিভিন্ন পর্যায়ে যেটা আমরা দেখতে পাই যে একটা স্টেজ ভিত্তিক হিসেবে এম ফেজ দশা শুরু হয়, মিওসিস এবং মাইটোসিস দশা। এই যে দশা সেল ডিভিশনের, এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা কোষ চক্র তৈরি। প্রথম ক্ষেত্রে একটা কোষ চক্র তৈরি হতে থাকে। কোষ চক্রের একদম শেষের দশা হচ্ছে সাইটোপ্লাজম ডিভিশন দশা, যেটাকে সাইটোকাইনেসিস বলা হয়। কি উদ্ভিদ কি প্রাণী, প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাবো সাইটোকাইনেসিস, তার ইনভাজিনেশন অফ সেল মেমব্রেন, তার একটা দশা তৈরি হয়। আবার যদি সেল প্লেট তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কোষটা প্রাচীর, কোষ প্রাচীর তার ঠিক মাঝ বরাবর একটা সেল প্লেট তৈরি হয়, লিগনিন হেমিসেলুলোজ সেলুলোজ দ্বারা সেল প্লেট তৈরি হতে থাকে এবং সাইটোকাইনেসিস দশা কমপ্লিট হয়। সাইটোকাইনেসিস কমপ্লিট হওয়ার পরে দেখা যায় যে সেলটা রেস্টিং ফেজে থাকে। এই রেস্টিং ফেজে জিজিরো দশা, যেমন স্নায়ু কোষ, পেশি কোষ, এগুলো বেশ দীর্ঘ টাইম ধরে রেস্টিং ফেজে থাকে। মানে এরা আরেকটা ডিভিশনে যাওয়ার হয়, একটা সেল ডিভিশন হওয়ার পরে আরেকটা ডিভিশনে যাওয়ার আগে রেস্ট নেয়। এই যে রেস্টিং যে স্টেজটা সেটা জিজিরো দশা নামে পরিচিত। এগুলো কতটা রেস্ট নেয়, কতটা সময় রেস্ট নিতে পারে, এই সময়টা অনেক সময় দিতে পারে। যেমন স্নায়ু কোষ সাধারণত এমন একটা সারা লাইফ পর্যন্ত রেস্টিং ফেজে থাকে, এরা 8 ডিভিশন হয় না। আর শিশুদের যে টোটাল স্নায়ু কোষ রয়েছে সেটা পরবর্তী অ্যাডাল্ট হলে তারা রেস্টিং ফেজে থেকে যায়। এরা কম্বাইন হতে পারে, আস্তে আস্তে কম্বাইন হয়ে স্নায়ু কোষগুলো দীর্ঘায়ু হয়, কিন্তু সংখ্যায় বাড়ে না, মাল্টিপ্লিকেটিভ গ্রোথ এদের দেখা যায় না। জীবন দশা, জিজিরো দশার পরে হচ্ছে জীবন দশা। যখন কোনো সেল ডিভিশন হতে শুরু করবে তার প্রথম দশা হচ্ছে জীবন দশা। এই দশায় এনজাইম তৈরি হয়, কিছু কিছু হরমোন তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে তার মেটেরিয়ালগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করে ইন্টারনাল ক্ষেত্রে। জিএস দশা পরবর্তী ক্ষেত্রে যেখানে ডিএনএ এবং আরএনএ এর একটা সম্পর্ক দ্বিত্বকরণ ঘটে, ডিএনএ এবং আরএনএ তৈরি হয়, হিস্টোন নন হিস্টোন প্রোটিন তৈরি হতে শুরু করে। এস দশা কমপ্লিট হওয়ার পর G2 দশা দেখা যায়। এই G2 দশায় দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের উৎসেচক, এনজাইম, হরমোন এবং বিভিন্ন মিনারেলস গুলো কম্বাইন করে G2 দশাটা কমপ্লিট হয়। G2 দশা কমপ্লিট মানে সেলটা প্রিপারেশন স্টেজ কমপ্লিট হয়ে গেল, সে ডিভিশন হওয়ার জন্য রেডি। এই রেডি অবস্থায় এম ফেজ দেখায়। এম ফেজ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টি উপদশা রয়েছে। এই প্রত্যেকটি উপদশার মধ্যে কতগুলো পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো আমি আবার বলছি। দেখো প্রোফেজ দশার ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা সেল ডিভিশন হওয়ার ঠিক প্রাথমিক দশা, এটা প্রথম দশা। এক্ষেত্রে আমরা দেখব একটা সেলের ভেতরে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো কমপ্লিট হওয়ার পরে নিউক্লিয় জালিকাগুলো ধীরে ধীরে খুলে যায়, একদম ওপেনলি খুলে যায় এবং নিউক্লিয় জালিকা আস্তে আস্তে কনডেন্স হয়, আস্তে আস্তে ঘনীভূত হয় এবং আস্তে আস্তে পেঁচানো শুরু করে, প্যাঁচ দিতে শুরু করে। এটা প্রোফেজ দশা। এখানে প্রোফেজ দশা শেষ, লেট প্রোফেজ, আর্লি প্রোফেজ দশা দেখা যায়, লেট প্রোফেজ দশা দেখা যাবে। এই অবস্থায় একটা ক্রোমোজোম টোটালি তৈরি হওয়া শুরু হয়, সেন্ট্রোমিয়ার দ্বারা কম্বাইন হয়, দুটো ক্ষেত্রে আলাদা সেন্ট্রোমিয়ার ক্রোমাটিডকে বেঁধে ফেলে। আর তার কি হয়, আর প্রোফেজ দশা আরেকটা বৈশিষ্ট্য হলো এই দশায় ক্রোমোজোমগুলো আস্তে আস্তে প্রমিনেন্ট হতে শুরু করে। আর
এদের যেখানে সেখানে ছড়িয়ে থাকে, সেলের ভিতরে যেখানে সেখানে ছড়িয়ে থাকে, কোনো নির্দিষ্ট বিন্যস্ততা থাকে না। এরপর মেটাফেজ দশায় যদি দেখা যায় একটা সেল পুরোটা স্ট্রাকচারই তার যে বিষুব অঞ্চল বরাবর রয়েছে, ইকুইটোরিয়াল অঞ্চল, সেখানে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বিন্যস্ত হয় এবং সেখানে অপোজিট ম্যানারে সজ্জিত হয়, ক্রোমোজোমগুলো ছোট হয়, প্রমিনেন্ট হয়, গণনা করা যায়। এই দশা একমাত্র দশা যে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কত রয়েছে, যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি, এটা মেটাফেজ দশা আমরা আইডেন্টিফাই করেছি, এটা বিজ্ঞানীরা করেছেন। অ্যানাফেজ দশায় কি দেখবো? অ্যানাফেজ দশায় দেখবো ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার জন্য এদের ইন্টারজোনাল তন্তু তৈরি হয়েছে, অ্যাস্টারের মাধ্যমে সেন্ট্রাল অংশের মধ্যে এই জিনিসগুলো আসছে এবং আস্তে আস্তে তারা দুটো প্রান্তে এসে গিয়ে পরস্পর রিপালশন বলের মাধ্যমে দুটো মেরু অঞ্চলের দিকে চলন শুরু হয়। এই চলনটার নাম হচ্ছে টার্মিনালাইজেশন। এই টার্মিনালাইজেশন পদ্ধতিতে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো আস্তে আস্তে নিজের দিকে যেতে শুরু করে। এবার ঠিক টেলোফেজ দশায়, টেলোফেজ দশার শেষ দশা, এই দশায় বোঝা যায় যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে এবং নেটওয়ার্ক থেকে ক্রোমোজোম তৈরি হয়েছে পুনরায় আবার নেটওয়ার্কে পরিণত হতে শুরু করে। একটা কোষের ভেতরে নিউক্লিয়াস তৈরি হয়, নিউক্লিয়াসের সঙ্গে আরো কতগুলো মেটেরিয়ালসগুলো তৈরি হয়, কোষের অঙ্গাণুগুলো তৈরি হয়, অঙ্গাণুগুলো তৈরি হতে শুরু করে। আর তার সঙ্গে যেটা হয় যে ক্রোমোজোমগুলো ঠিক মতো অ্যাসেসমেন্ট হয়, তার তোমার ক্রোমোজোমের ভেতরে যে সুতোগুলো রয়েছে সেই সুতোগুলো খুলে যায় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দুটো মেরু প্রান্তের মধ্যে সরে যায় এবং সরে গিয়ে দুটো আলাদা সেল তৈরি করার একটা প্রবণতা দেখা যায়। আমরা এক্ষেত্রে দেখব সাইটোকাইনেসিস দশা মানে অন্তিম শুরু হচ্ছে। সাইটোকাইনেসিস দশার টেলোফেজের অন্তিম দশায় সাইটোকাইনেসিস শুরু হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেটের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়, প্রাণী কোষের ক্ষেত্রে ইনভাজিনেশন অফ সেল ওয়াল মাধ্যমে সাইটোকাইনেসিস শুরু হয়। ধন্যবাদ। এই হচ্ছে সেল কোষ চক্র, বিন্যস্ততা এবং তার এইভাবে কোষটা পুরোপুরি ডিভিশন হয়ে থাকে। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে যে সেলের ক্রোমোজোমের বিভিন্ন ধরনের ফাংশন, এনজাইম, হিস্টোন নন হিস্টোন প্রোটিন, উৎসেচক, এগুলো তৈরি হয়ে কমপ্লিট হওয়ার পরে সেল ডিভিশন শুরু হয়। সেল ডিভিশনের পরবর্তী কমপ্লিট হওয়ার পরে মেটাফেজ, মিওসিস এবং মাইটোসিস দশা কমপ্লিট হয়ে থাকে। ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখলে তোমরা ভালো থেকো। এটা সরলীকরণ ভাবে বোঝানো হলো। এবার পরবর্তী ক্ষেত্রে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো।